রমজান মাস আসতে না আসতেই মাছ মাংসের বাজারে যেন আগুন। এটা শুধু এখন না, প্রতি বছরই কিন্তু এমন হয়। তারপরও এমন অবস্থায় কিভাবে ২০৩০ টাকার মধ্যে পুরো মাসের মাছের বাজার এ টু জেড করলাম, এবং আপনারাও কিভাবে পরিবারের সবার চাহিদার কথা মাথায় রেখে এই ধরনের বাজেটের মধ্যে রমজান মাসেও মাছের বাজার কমপ্লিট করতে পারবেন, সেই ধারণা এবং দারুণ একটা টিপস নিয়েই থাকছে কিন্তু আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো গলার অবস্থা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যারা আমার রেগুলার ভিউয়ার, যে গলার অবস্থা কিন্তু একদম খারাপ, প্রচণ্ড পরিমাণ গলা ব্যথা এবং কথা বলতেও কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে। সেই নিয়েই কিন্তু আজকের ভয়েসটি দিচ্ছি। তো আশা করছি আপনারা একটু এড়িয়ে যাবেন ব্যাপারটা। যাই হোক, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে তারপর নাস্তা সেরে বাজারে চলে গিয়েছিলাম। আর বাজারে যাবার আগে কিন্তু প্রচুর আলসেমি লাগে আমার, যাব করেও যাওয়া হচ্ছে না। আর এর মধ্যেই কিন্তু রমজান মাসও চলে এসেছে। তো রমজান মাসে প্রত্যেক বছরই কিন্তু সব কিছুর দাম অনেক বেড়ে যায়। তবে এবছর কিন্তু মোটামুটি দাম সব কিছুর একটু কম থাকলেও চাল, তেল, তারপর মাছের বাজারে তো একদম আগুন। তো যে কোনো মাছ আসলে কেজিতে ৮০০ টাকার নিচে বা ৯০০ টাকার নিচে নাই বললেই চলে। তো এমন অবস্থায় কিন্তু আসলে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষজন খুব বেশি বিপদে পড়ে যায়। তো যাই হোক, কি বাজার করে এনেছি মাছের বাজার, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর সেই সাথে বলে নেই কিছু কথা, যে কথাগুলো আসলে প্রতিটা ভিডিওতেই বলি। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। সেই সাথে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। এছাড়াও আমার ভিডিওর কোথাও কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিয়ে বা কমেন্ট করে জানাতে পারেন আমাকে। তো এখানে কিন্তু আমি এই যে এখানে কাচকির গুঁড়ো মাছ এনেছিলাম, যেটার কেজি নিয়েছিল আমার কাছ থেকে ৩৩০ টাকা। আর ওইদিকে আমি এনেছি একটা শোল মাছ, বড় সাইজের, আর একটা আইল মাছ। আসলে শোল মাছ আর আইল মাছ আমার হাজবেন্ড খুব বেশি পছন্দ করে, এর জন্য ওগুলোর দাম খুব বেশি চড়া থাকা সত্ত্বেও কিন্তু ওগুলো আনতেই হয়। ওই যে বললাম, পরিবারের চাহিদার কথাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এর জন্য আমি আসলে একটা শোল মাছ আর একটা আইল মাছ, যে মাছ দুটো আসলে নিয়েছিল, শোল মাছটা ৬০০ টাকা আর আইল মাছটা নিয়েছিল ৭০০ টাকা, যেগুলো ৮৫০ টাকা কেজি ছিল। তো শোল মাছ আর আইল মাছ কিনেই দেখা গেছে আমার ৬০০ আর ৭০০ মানে ১৩০০ টাকা বেরিয়ে গেছে। তো এরপর আসলে মাছের যে দাম এত, তো এরপর আসলে কি কিনবো এই বাজেটের মধ্যে সেটাই ভাবছিলাম। তো তখন আমার মনে হলো যে যেহেতু পরিবারের চাহিদার কথাও চিন্তা করতে হবে, সবসময় সস্তার মাছ কিনলেই কিন্তু পরিবারের সবার পছন্দ হয় না। যেমন পোমা মাছ অনেক কম দাম দিয়ে কিনতে পারতাম, বা পাঙাশ মাছ, কিন্তু ওই মাছগুলো কিন্তু তেমন একটা চলে না, মানে আপনাদের ভাইয়া খেতে চায় না। তো এর জন্য আমি চিন্তা করলাম যে তার পছন্দ অনুযায়ী মাছও নেই, আর এখানে তারপর একটু কম দামি মাছও নিয়েছি। যেমন এখানে ভাটা মাছ ৪০০ টাকা কেজি নিয়েছিল, আর এখানে ৩৩০ টাকা কাচকি মাছ। তো ভাটা মাছ, কাচকি মাছ আর এই শোল মাছ, আইল মাছ এই দিয়ে কিন্তু বেশ ৮-৯ দিন হয়ে যাবে আমার। তবে শোল মাছ আর আইল মাছের যে দাম সেই অনুযায়ী কিন্তু দেখা গেছে এই দুটো মাছে হয়তো বা আমার ৪ দিনের বেশি যাবে না, অথচ এটা দিয়ে কিন্তু ১৩০০ টাকার মাছ, তা ৪ দিনের বেশি যাবে না। তো এরকম সব মাছ যদি এত দামি কিনতে যাই তখন কিন্তু দেখা যায় কি বাজেটের মধ্যে সারা যায় না। যেহেতু আমরা মধ্যবিত্ত, বা পরিবারের চাহিদার কথা যেমন মাথায় রাখতে হয়, আবার বাজেটের কথাও মাথায় রাখতে হয়। তবে বাজেটের কথা মাথায় রাখতে গেলে কিন্তু পরিবারের সবার চাহিদার কথা আসলে ওরকমভাবে মিলানো যায় না। তো এর জন্য আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, যে পরিবারের চাহিদা অনুযায়ী আপনারা দামি মাছ কিনেন বা মাংস কিনেন, যেটাই কিনেন তো সেটার সাথে ব্যালেন্স করার জন্য কম দামি কিছু একটা কিনে নেবেন। যেমন আমি এখানে আইল মাছ আর শোল মাছ আপনাদের ভাইয়ে যেহেতু পছন্দ করে, তো এর জন্য আমি কিন্তু আইল মাছ আর শোল মাছ ১৩০০ টাকা দিয়ে কেনার পর তারপর কিন্তু আমি একটু কম দামি মাছ, মানে কাচকি মাছ, তারপর এখানে ওই যে ভাটা মাছ, এটাও কিনে নিয়েছি। তো এর জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন মাছের বাজারটা করার সময় পরিবারের চাহিদার কথা চিন্তা করে বেশি দামি মাছ কিনে তারপর আবার একটু ব্যালেন্স করার জন্য কম দামি মাছের দিকেও যেতে। তো দুইটা মাছ যদি একসাথে মিক্সচার করে কিনেন, মানে কম দামি এবং বেশি দামি মিলিয়ে যদি কিনেন, তখন দেখা যাবে কি পরিবারের চাহিদাটাও ফিল আপ হলো, আবার আপনার কিন্তু বাজেটের মধ্যেও আপনি সারতে পারলেন।
তো অনেক আপুরাই কিন্তু আমার মাছ মাংসের বাজার যে ২,০০০ টাকার যে বাজেটের যে ভিডিও ছিল ওখানে কমেন্ট করে বলেছিলেন পরিবারের মানুষেরা মানে ওই যে পাঙাশ মাছ, পোমা মাছ অনেক পরিবারে কিন্তু খেতে চায় না। তেলাপিয়া মাছ সবাই কিন্তু ওটা আসলে খেতে পারে না। তো যারা আসলে এরকম যে পাঙাশ মাছ, পোমা মাছ বা তেলাপিয়া মাছ পরিবারের মানুষজন বা বাচ্চারা সবসময় ওগুলো খেতে পারে না, তারা করবেন কি তাদের পরিবারের মানুষজন যে মাছটা আসলে পছন্দ করে ওটার যদি দাম একটু বেশিও হয় ওটাও নিবেন, সাথে আবার একটু কম দামি মাছও নেবেন। তো তখন দেখা যায় কি মানে দুইটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়, তখন কিন্তু আপনি দেখবেন কি বাজেটের মধ্যে তাহলে সারতে পারবেন। মানে বেশি দামি মাছও হলো আবার একটু মোটামুটি দামের মধ্যে অল্প দামি মাছও হলো। তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে মাছগুলো কুটে নিচ্ছিলাম, আর আমি কিন্তু কখনো মানে জ্যান্ত মাছ তো হাত দিয়ে ধরিই নি। আর এখন এখানে দেখুন জ্যান্ত মাছ আমি মানে কাটতে চলেছি। আসলে মেয়েদের জীবন এমনই, কখনো যেটা করি নাই সেটা কিন্তু বিয়ের পর দেখা যায় ঠেলায় পড়ে এমনিতেই শিখে নিতে হয়। আসলে মাছ যে বাজার থেকে কেটে আনবো ওই সময়টাও কিন্তু আমার হাতে ছিল না, যেহেতু মাছ বাজার থেকে কেটে আনতে গেলে কিন্তু অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়, যেহেতু বাচ্চারা বাসায় একা। তো এর জন্য কিন্তু আমি মাছটা আসলে বাজার থেকে কেটে যে সময়টা নষ্ট করব ওটা চিন্তা করে ভাবলাম যে না বাসায় নিয়ে নিজের একটু কষ্ট হলেও কেটে নেই। যেহেতু বাচ্চারা বাসায় একা জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আর কি বাজারটা করে আনতে হলো। তো এখানে তারপর মাছটা কিন্তু অলরেডি ২-৩ বার লাফ দিয়ে পড়েছিল। আর আমার বটিটার অবস্থাও তেমন একটা ভালো না, অনেকটা ধার নষ্ট হয়ে গিয়েছে। তো দেখা যায় এই বটিটার উপর দিয়ে অনেক বেশি প্রেশার যায়, মুরগি কাটা হয় বা এটা সেটা কাটা হয়, এর জন্য কিন্তু এটার ধারটাও নষ্ট হয়ে গিয়েছে। আর তাড়াহুড়ো করে যেহেতু আমার রান্না করা হয়নি, তো আমি যেটা একটু ধার দিব সেই সময়টাও আসলে পাচ্ছিলাম না, খুব তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছিলাম। এটা করতেই কিন্তু অলরেডি মানে দেখলাম যে আজান দিয়ে দিয়েছে, যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি। আসলে বাজার যেদিন যাই সেদিন কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো আমি যেহেতু আসলে সকাল সকাল ঘুম থেকে উঠতেও পারিনি, আর মাছটা কেনাটাও খুব জরুরি ছিল, ফ্রিজে মাংস ছিল কিন্তু মাছের বাজারটা কিন্তু একদম প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো আলসেমি করে যাচ্ছিলাম না, তো তারপর তো এই রমজানের মধ্যেই পড়তে হলো। আর মাছের বাজারে এরকম চড়াও দাম দেখে ভাবছিলাম বাজারে বসে কি করা যায়, তখন কিন্তু এই আইডিয়াটা মাথায় এলো যে পরিবারের চাহিদাও যেহেতু ফিল আপ করতে হবে আবার আমাকে বাজেটের মধ্যেও সব কিছু করতে হবে। তো এর জন্য ভাবলাম যে আরও বেশি টাকা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ভাবলাম না আমি এই বাজেটের মধ্যেই কমপ্লিট করব। তো এর জন্য কিন্তু বেশি দামি মাছ পরিবারের চাহিদার কথা চিন্তা করে কিনলাম, আবার সেই সাথে কিন্তু একটু কম দামি মাছও কিনে নিলাম। তো আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, আশা করি উপকৃত হবেন যে আপনারা পরিবারের চাহিদার কথা বা বাচ্চারা যেটা পছন্দ করে সেটাও কিনবেন, তার মাঝখান দিয়ে আবার একটু মোটামুটি দামের মধ্যেও মাছ কিনবেন, যাতে করে আপনারা বাজেটের মধ্যে আসলে বাজারটা করতে পারেন। আর মাছ মাংসের বাজারটা আসলে বাজেটের মধ্যে সুন্দরভাবে করতে পারলে সংসার খরচ থেকে তাহলে টাকা জমানোটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তো যাই হোক আমি কিন্তু এখানে মাছগুলো কুটে তারপর কিন্তু ধুয়েও নিচ্ছিলাম, আর তারপর দেখলাম অনেকটা বেলা হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু ভাটা মাছগুলো সব কুটতে পারিনি, মাত্র কয়েকটা কুটে রেখেছি। আর এখানে তারপর এই ১৩০০ টাকার মাছ কুটে দেখলাম এই ১৩০০ টাকার মাছ কিন্তু আমার ৪ দিনও হবে না, মানে ৪ দিনও ভালোভাবে হবে না এরকম একটা অবস্থা। তো যাই হোক আসলে সবসময় বাজেটের কথা চিন্তা করলে কিন্তু পরিবারের চাহিদার সাথে আর বাজেট মেলানোটা সম্ভব হয় না। যাই হোক এখানে এই ২,০৩০ টাকার তারপর মাছ কেনার পর দেখলাম যে এই ২,০৩০ টাকার মাছ কিন্তু আমার মোটামুটি ৮ থেকে ৯ দিন হবে। তো মাসের বাকি দিনগুলো কিন্তু আমি দেখা গেছে মাংস ১০ দিন, তারপর সবজি, ডিম বা শেষের দিকে আরও হয়তো বা একটু মাছ কিনে তারপর চালিয়ে নেব। তো যাই হোক আমি একদিকে ভয়েস দিচ্ছিলাম আর ওদিকে কিন্তু বাচ্চারা চিল্লাচিল্লি করছিল। তো এই নিয়ে ৩-৪ বার ভয়েস দেয়া শুরু করেও কিন্তু শেষ করতে পারিনি। এভাবেই বাচ্চাদের নিয়ে একটু ভয়েস দেই, আবার বাকি পরে কেটে কেটে আবার ভয়েস দিই। আসলে বাচ্চাদের নিয়ে এভাবেই কিন্তু কাজ করে যেতে হয়। সব কাজেই কিন্তু ওরা বিরক্ত করবেই, ওদের কাজই হচ্ছে বিরক্ত করা। তো যাই হোক আসলে এভাবে করেই কিন্তু মিলিয়ে টিলিয়ে তারপরই বাচ্চাদের নিয়ে কাজ করতে হয়। আর এদিকে তারপর রান্না করে খেতে খেতে কিন্তু আমাদের ৪টা বেজে গিয়েছিল। আর আমার হাজব্যান্ড কিন্তু এই যে ৪টায় আমি খাওয়া শেষ করলেও সে কিন্তু আস্তে আস্তে ৬টা বাজিয়ে দিয়েছে। তো ৬টার সময় তারপর সে লাঞ্চ করছিল, আর এদিকে ইফতারও নিয়ে এসেছিল। আর এই যে দেখিয়েও নিচ্ছিলাম আপনাদের যে ৬টার সময় লাঞ্চ করছিল। তো যাই হোক আসলে সব দিন সমান যায় না, এভাবেই দিন কেটে যাচ্ছে কোনোভাবে তাল ঝোল পাকিয়ে।
যেভাবেই যাচ্ছে আমি বলবো ভালোই যাচ্ছে। সৃষ্টিকর্তাকে অনেক বেশি শুকরিয়া জানাই। খুব বেশি ব্যস্ততার মধ্য দিয়ে বাচ্চাদের নিয়ে কিন্তু সময়গুলো কেটে যাচ্ছে। আর বাচ্চারা না থাকলে হয়তো বা সময়টা খুব বেশি বোরিং কাটতো। তো তারপর কিন্তু এই যে সন্ধ্যা হওয়ার আগে আগে একটু ঘর ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর সেই সাথে আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করব। আশা করছি আমার ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর এখানে ভয়েস দিতেও কিন্তু আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারপরে যেহেতু চ্যানেলের অবস্থা খুব খারাপ, এর জন্য ভাবলাম একটু ইউটিউবে রেগুলার হব। আর আপনারা আমার কণ্ঠ শুনে তো বুঝতেই পারছেন গলার যে কি অবস্থা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আরও সাংসারিক বিশেষ কিছু টিপস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।